নামব মুক্তিযুদ্ধে মোরা জোট বেঁধে, তো আজি স্বাধীনতার জন্য শত ঝুঁকি নিতেও রাজি। বাধা আসলে আসবে, তবু ছাড়বো না কেউ আশা। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছে ইনকিলাবের ভাষা। তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান। তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি। জিদ্দার মোটামুটি নখানা লুক দেখা গেছে। দেখেছি, হ্যাঁ, নখানা কিনে তো অনেকগুলো দেখতে পাচ্ছি। লুক আছে, এবং আপনার কেমন লেগেছে সেই? ওয়েলকাম ব্যাক টু টলি বাংলা বক্স অফিস স্যার। আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। এবং আপনার নতুন গান শুনলাম, জাগো দেশ, জিদ্দার নতুন সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। কেমন লেগেছে কি বলুন? দারুণ। এরকম গান তো খুব কম হয়। খুব মানে স্বভাবতই মানে গত 15 বছরের মধ্যে, হ্যাঁ, একটা গান আমার মনে পড়ছে। একটা ছবির জন্যই জয়ের সুরে আমি আর রূপম গেয়েছিলাম একটা গান। সে গানটা একটু, সেটা যদিও একদম দেশাত্মবোধক গান নয়, কিন্তু একটা একটা জাগরণের গান ছিল। এটা একদম একটা কি গণসঙ্গীতের মতো একটি গান তৈরি করেছেন শান্তনু মৈত্র, এবং অসাধারণ লিখেছেন সুব্রত বারিশওয়ালা। দুজনেই অসাধারণ। শান্তনুদার তো কোনো তুলনাই হবে না, কোনো কোনো প্রশংসাই যথেষ্ট নয় ওনার জন্যে। আর সুব্রত ইজ ওয়ান্ডারফুল। বেশ কদিন ধরেই যারা খুব ভালো লিখছেন ছবির জগতে, তাদের মধ্যে অলরেডি উনি নিজের নাম পরিচিত করে তুলেছেন। এবং আমাকে ধন্যবাদ জানাই শান্তনুদাকে বিশেষত, কারণ উনি না চাইলে বোধহয় এই গানটা আমাকে দিয়ে গাওয়ানো হতো না, ওনার চাওয়াতেই হয়েছে। আই এম ভেরি গ্রেটফুল টু শান্তনু মিত্র। আপনার গানের যে অভিজ্ঞতা, কাজ করতে বললেনই, কবে প্রথম কথা শুরু হয় জিদ্দার এরকম গানের সাথে কাজ? হাউস থেকে যোগাযোগ করা হয়নি। আচ্ছা। এই গানটা আমাকে নন্দী মুভিজ থেকে যোগাযোগ করা হয়নি। এই গানটা আমাকে শান্তনুদা যোগাযোগ করেছিলেন মানে কি, সারেগামাপা শুটিং করছিলাম আমরা তখন জি বাংলায়। তো সেখানে আপনারা নিশ্চয়ই জানেন শান্তনু মৈত্র বিচারকের ছিলেন, আমিও ছিলাম। তো সেই তখনই হঠাৎ করে শান্তনুদা বললেন একটা গান করতে হবে ছবির। তো এই গানটা তোকে, আমি তো হয়তো শুটিং এর পর কলকাতায় বম্বে চলে যাব, তুই কলকাতায় গৌতমের স্টুডিওতে একটু গানটা রেকর্ড করে দিস, আমরা জুম কলে রেকর্ড করে নেব। তো তারপরে উনি সেদিনকে শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পর আমি আমার বাড়ি চলে আসি, আর উনি হোটেলে চলে যান। তো রাত্রিবেলায় আমাকে, না, পরের দিন সকালবেলায় আবার যখন আমাদের শুটিং হয়, তখন আমাকে বলে, না শোন, আমি ভাবছি যে এটা সামনাসামনি রেকর্ড করব, সো ইউ কাম টু বম্বে। তাহলে ওকে। তারপরে উনি বম্বে ফিরে যান। ফেরার পর আমাকে 2-3 দিন বাদে একটা ফ্লাইট টিকিট পাঠান। মানে সকালবেলায় আমি গেছি, সকালবেলা 1:30-2টার মধ্যে রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে, বিকেল 4টে ফ্লাইট ধরে চলে এসেছি। এই হচ্ছে ব্যাপার। আমাকে এটা নন্দী মুভিজ থেকে যোগাযোগ করা হয়নি, আমাকে শান্তনু মৈত্রই যোগাযোগ করেছিলেন। এবং প্রাইমারিলি এটা আমার বিশ্বাস, আই এম নট শিওর অ্যাবাউট দিস, বাট আমার এটা মনে হয় এটা বোধহয় একটা সমবেত কণ্ঠেরই গান ছিল। কিন্তু এই সমবেত কণ্ঠের গানটিকে একজন নেতৃত্ব দেওয়ার একজন কাউকে প্রয়োজন শান্তনুদার মনে হচ্ছিল, সেই জন্য তিনি আমাকে ব্যবহার করেছেন। ইন্ডাস্ট্রি নতুন গান বেরোচ্ছে, এবং কতটা চেঞ্জ মনে হয় আপনার? সময়কার যে গান রিলিজ হতো, আপনি মৌচার থেকে শুরু করে প্রিয়তমা, একের পর এক সুপারহিট গান আপনি গিয়েছেন। তো এই প্রজন্মের যে শিল্পীদের যে গান, সেটা কতটা পরিবর্তন আপনার কেমন লাগে? ভালো না খারাপ, কি মনে হয়? ভালো খারাপের কোনো ব্যাপার নয়, তবে তুমি যে দুটি গানের উল্লেখ করলে, সেই দুটি গানেরই কোনোটাই ছবির গান নয়, অ্যালবামের গান। তো এখন যে সমস্ত শিল্পীরা রয়েছেন, তাদের অ্যালবামের গান, অরিজিনাল গান, মানে লোকসঙ্গীত রবীন্দ্রনাথের গান বাদ দিয়ে অরিজিনাল গান, লোকসঙ্গীত রবীন্দ্রনাথের গান এই কারণে শুধু বললাম, কারণ রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রগীতি কিংবা নজরুল ইসলামের গান খুব কমই রেকর্ড হয়। মূলত রেকর্ড হয় রবীন্দ্রনাথের গান এবং লোকসঙ্গীত। তো এই দুটি বিষয় বাদ দিয়ে একদম বাংলা আধুনিক গান খুব কমই বোধহয় রিলিজ হচ্ছে বা রেকর্ড হচ্ছে। যারা নতুন শিল্পীরা গান করছেন, তারা বোধহয় কাজ খুব কম করছেন, নয় তাদেরকে দিয়ে করানো কম হচ্ছে, নয় তারা নিজেরাও চাইছেন না করতে। তো সেটা একটা দুর্ভাগ্যের বিষয়।
শুধুমাত্র ছবিতে ব্যবহৃত গানই জনপ্রিয়তা পাচ্ছে, ছবির বাইরের যে গান, আর যেটা আমাদের একটা পরম্পরা ছিল, যেটা আমাদের একটা কি বলবো, একটা ট্র্যাডিশন, এবং এই ট্র্যাডিশন আমার বাংলা আধুনিক গানের ট্র্যাডিশনের কোনো তুলনাই হবে না, সেইটাকে বোধহয় আমরা আর, নতুন যারা রয়েছেন তারা তারা আর একটু যদি ধ্বজা ধরে এগিয়ে নিয়ে যান তাহলে আমার আরো ভালো লাগবে। এ তুমি কেমন তুমি, এই যে গানের যে পপুলার গাবার পর যে এক বিপুল পরিমাণে এক ব্লাস্ট হয়ে যায়, মানুষের প্রত্যেকের মনে থাকে, এবং এত বড় প্রাপ্তি, তারপর কি মনে হয়েছিল আপনার যে এই গানটা কি এত বড় জায়গা? আমার বিশেষ কিছুই মনে হয়নি আর কি। আমি আমার মানে ফেইলিওর হলেও আমি ভীষণভাবে কিছু ভেঙে পড়ি না, বা কোনো সাকসেস পেলেও আমি মানে আনন্দে লম্ফজম্প করতে শুরু করে দিই না। আমার খুব সাধারণ একটা জীবন, এবং এই সাধারণ জীবনের মধ্যে আমি নিজেকে আরেকটি পেশাদার হিসেবেই ভাবি আর কি। যেমন তুমি একজন পডকাস্টার, কিংবা কেউ একজন ইউটিউব চ্যানেল চালায়, কেউ একজন ইনফ্লুয়েন্সার, এখন নতুন নতুন নানা রকম প্রফেশন আসছে, বা আমাদের সময় যেমন ছিল যারা রেডিওতে কাজ করতেন, রেডিও জকি, কিংবা ধরো কেউ অভিনয় করেন, কেউ গান করেন, কেউ ব্যাংকে চাকরি করেন, কেউ পোস্ট অফিসে চাকরি করেন, কেউ ট্রামের কন্ডাক্টর, আমি গায়ক। এই হচ্ছে ব্যাপার, এর থেকে আলাদা করে কিছু বলার মতো আর নেই। আজকালকার যে নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে, কাদের কাজ সব থেকে বেশি আপনার ভালো লাগছে? মানে তুমি কাদের কথা বলছো, সঙ্গীত পরিচালক না গায়ক গায়িকা? গায়ক এবং সঙ্গীত পরিচালকের কথাও বলতে পারি, কারণ দুজনেই তো নতুন নতুন উঠছে তাদের। তুমি একজন দুজনের নাম বললে আমার সুবিধা হবে, তাদের সম্বন্ধে বলতে পারি। যেমন আমাদের ধরুন নতুন সিঙ্গারদের মধ্যে যদি বলি, আমি স্নিগ্ধজিৎ ভট্টাচার্য রয়েছে। স্নিগ্ধজিৎ খুবই অসাধারণ একজন গায়ক, ওনার অনেক অনুষ্ঠান আমি চাক্ষুষ দেখেছি। আমার পরে উনি অনুষ্ঠান করেছেন, একবার দুবার উনি আমার আগেও অনুষ্ঠান করেছেন। তো ওনার এবং ওনাকে আমি অনেক আগে থেকে আমি চিনি, মানে যখন উনি সারেগামাপাতে আসেননি তার আগে থেকে রায়গঞ্জে আমি একবার অনুষ্ঠান করতে গেছিলাম, সেই অনুষ্ঠানের পরে স্নিগ্ধজিৎ গান গেয়েছিলেন। অসাধারণ শিল্পী, অসাধারণ গায়ক। আজকালকার যুগে স্যার গানের মধ্যে একটা জিনিস অ্যাড হয়ে যাচ্ছে, এআই মিউজিক বা এআই কন্টেন্ট বলে, যেখানে আমরা বিভিন্ন ধরুন কিশোর কুমারের গান দেখতে পাচ্ছি, এআই কপি বেরোচ্ছে, অরিজিৎ সিংয়েরও এআই কপি বেরোচ্ছে। তো এইগুলো আপনি কিভাবে দেখছেন? সেটা কি গানের ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি? ভারসাম্য গানের নষ্ট করার ক্ষমতা তো সারা পৃথিবীতে কারণ নেই, একমাত্র পৃথিবী ধ্বংস হলেই সেটা নষ্ট হবে। তো এআই একটা 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 পদ্ধতি, যে পদ্ধতি ব্যবহার করে হয়তো কিছু টেকনোলজিক্যাল প্রযুক্তিগত উন্নতি, তুমি যদি সঙ্গীতের কথা বলো, সঙ্গীতের ক্ষেত্রে করা সম্ভব, কিন্তু একটা এআই নিয়ন্ত্রিত গান এবং একটি এআই অনিয়ন্ত্রিত গান কিন্তু পরিষ্কার বোঝা যায়, যারা গান বাজনা শোনেন নিয়মিত তারা পরিষ্কার বুঝতে পারেন বলেই আমার ধারণা। আপনি কোথাও পৃথিবীব্যাপী বা লাইভ কনসার্ট করেছেন, এবং এমন কোনো গোটা পৃথিবীব্যাপী করিনি, অনেক জায়গায় গেছি। তো এমন কোনো স্মৃতি যে আপনার মনে এখনো থেকে গেছে, দর্শকদের ভালোবাসা? সব জায়গায় দর্শকদের ভালোবাসাই আমার মনে থেকে গেছে। আমি যেখানে যেখানে গান গেয়েছি, আমি নাইজেরিয়ার লাগোসেও গান গেয়েছি, আর তার আমেরিকাতে তো বহুবার গেছি, ইউরোপে গেছি, মিডল ইস্টে গেছি অনেক জায়গায়। কলকাতায় সারাক্ষণ গান গাইছি, কলকাতার বাইরে মফস্বলে গান গাইছি। তো আমার সবসময় সব জায়গায় গাইতে ভালো লাগে আর কি, যেখানে মানে শ্রোতা তো আমার সেই বাঙালি শ্রোতাই, তারা কেউ গোবরডাঙ্গায় থাকেন, কেউ ইয়েতে থাকেন, ধরা যাক অস্ট্রেলিয়াতে থাকেন। হ্যাঁ, তো তার কতটা কি তফাৎ হবে, হয়তো একটু অর্থের এদিক ওদিক হতে পারে, চেহারাটার একটুখানি পরিবর্তন হতে পারে, জামা কাপড়ের পরিবর্তন হতে পারে, এছাড়া কোথাও আর কিছু পরিবর্তন হয় না। আপনার দীর্ঘ প্রায় 30, তুমি খুব ভুল না করি 30 বছর গানের অভিজ্ঞতা জানি, 31 বছর চলছে। এবং আপনার জীবনে কি কি শিখেছেন এই 30 বছরে, যদি কিছু টিপস দেন নতুন প্রজন্মের শিল্পীদের? রেওয়াজ করতে হবে, প্রাথমিকভাবে এটাই শিখেছি। প্র্যাকটিসের, রেওয়াজের কোনো অল্টারনেটিভ হয় না। নাম যদি অনেক নামও হয়ে যায়, তবুও সেই রেওয়াজ, সেই প্র্যাকটিস ক্রমাগত করে যেতে হবে, কারণ এটা এমন একটা বিষয় সঙ্গীত যার কোনো অন্ত নেই, অন্তহীন একটি বিষয়, অন্তবিহীন এই পথ চলাই জীবন নচিদার লিখেছিলেন। এটা একটা অন্তবিহীন পথ চলা, কারণ আর একটা সময়ের পর তোমার মনে হবে যে তুমি যখন এই 30-31 বছর গান কেরিয়ারের যা পেরিয়ে আসবে, তখন আর তোমার মনে হবে যে
অ্যাকচুয়ালি আর কিছু তোমার যখন মানে সেরকম ভাবে কিছু এক্সপেক্ট করছো না, এই যে শেখাটা আরো বেশি, যেমন এখন আমার যেটা হয়েছে, আমি যেমন এখন ক্রমাগত শিখছি আরো কত শিখতে পারি। কারণ এই জন্মে যতদিন আমি আর কতদিন বেঁচে থাকবো, আমার এখন 54, ধরা যাক 64-20 বছর আর বাঁচবো, 20 বছরে না আমার মিউজিক শেখা হবে না আর কি, আমাকে আরেকটা আরো 2-3টে জন্ম নিতে হবে। সেই কারণে এটার শেখার কোনো শেষ নেই। আপনার এত গাওয়া গানের মধ্যে আপনার পার্সোনালি প্রিয় নিজের কাছের গান কোনটা যদি বলি? আমার গাওয়া গানের মধ্যে বা আমার প্রিয় গান যদি বলা হয়, সে গানগুলো খুব জনপ্রিয় গান নয় আর কি। হ্যাঁ, যেমন আমার একটি গান খুব প্রিয় গান, সেটা হচ্ছে এলো সেই সাঁঝ লগন বলে, আচ্ছা। সেটি আনমনে আমাকে ভাবো বলে একটি অ্যালবামে রেকর্ড করেছিলাম, চৈতালি লিখেছিলেন, আমি শুট করেছিলাম। আরেকটি গান আমার মনে পড়ছে, কেন যাও জলের কাছে, এই গানটি সৈকত কুণ্ডু লিখেছিলেন, অমিত বন্দ্যোপাধ্যায় শুট করেছিলেন। মেঘ চড়াই বলে একটি ধারাবাহিকে আমি গান গেয়েছিলাম, দেবজ্যোতি মিশ্র সুর করেছিলেন, বোধহয় সুমিত সমাদ্দার লিখেছিলেন। এই সমস্ত গান আমার কাছে, এই 3টে গানের কথা এই মুহূর্তে মনে পড়ে গেল যে খুব আমার কাছে খুব প্রিয়। আগে যখন দুর্গাপুজোর সময় নতুন গানের ক্যাসেট বেরোতো, এখনো বেরোয়, ইউটিউবে অ্যালবাম বেরোয়, এই দুটো জিনিস কতটা বদলে গেছে মানুষের কাছে? ফিজিক্যাল কনসেপ্টটা তো ভালো ছিল, বেট দেখো আমি তো পুরোনো দিনের মানুষ, হ্যাঁ, হ্যাঁ। আমার কাছ থেকে তুমি কখনোই এক্সপেক্টই করো না যে আমি বলবো যে এখন কনসেপ্টটা খুব ভালো হচ্ছে, সুতরাং এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমার ওই ক্যাসেটের কনসেপ্ট, সিডি কনসেপ্ট ওটাই ভালো লাগে, কিন্তু এখন কিছু করার নেই। যেমন আমি এবছর আমার একটা অ্যালবাম রিলিজ করছি, হ্যাঁ, তো সেটা 4টে গানের একটা জুক বক্স বেরোবে, সেটা ইউটিউবে থাকবে আর বিভিন্ন স্পটিফাই বা অন্যান্য অডিও প্ল্যাটফর্মে থাকবে, আর একটা গানের হয়তো ভিডিও হবে। তো এইটা একটা বেরোনো হচ্ছে, কিন্তু এই বেরোনোতে আমার সেই আনন্দ হয় না যেটা অন্তত 15 বছর আগে মিউজিক ওয়ার্ল্ডে গিয়ে একটা সিডি রিলিজ হতো বা একটা ক্যাসেট রিলিজ হতো, সেই যে আনন্দটা হতো, সেই আনন্দটার সাথে এই আনন্দের কোনো তুলনাই হয় না। তখনকার গানের যে আভিজাত্য কথার সুর, সেটা কি এখনকার বর্তমান? না না, ওটা ভুল কথা। এখনকার দিনেও যারা গান করছেন তাদের মধ্যে প্রচুর আভিজাত্য, এবং তাদের সুরের কথা এবং কথার মধ্যে ভীষণই মুন্সিয়ানার পরিচয় তারা দেখাচ্ছেন। কনসেপ্টটা বদলে গেছে। সারেগামাপার নতুন নতুন শিল্পীদের কাছ থেকে দেখা অভিজ্ঞতা কিরকম? ভীষণ ট্যালেন্টেড সব ছেলে মেয়ে, এবং বাপরে বাপ, আমি তো এদের বয়সে আমাকে গান গাইতে বললে আমার বাথরুমে বসে থাকতে হতো সারাক্ষণ, আমার ভয় চোটে। যাই হোক, কিন্তু এদের প্রচুর সাহস এবং দুর্দান্ত সব পারফর্মার। তার মানে আমি তো আমার মাঝে মাঝে চোখ ছানা বড়া হয়ে যায় ওদের দেখে, আমি ভয় পেয়ে যাই এইরকম। অবশ্যই এই প্রজন্মটাই এরকম, আমি আমার মেয়েকেও দেখি, যদিও ও গান বাজনার জগতে নয়, কিন্তু এত স্মার্ট ও স্মার্টলি ও জীবনটাকে লিড করছে। আমি তো ওর বয়সে এত মানে অত্যন্ত ক্যাবলা কার্তিক ছিলাম আর কি। হ্যাঁ, তো এখনকার ছেলে মেয়েদের দেখলে আমি আমি স্তম্ভিত হয়ে যাই। কুডোস টু দেম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি, জিদ্দার মোটামুটি 9খানা লুক দেখা গেছে। দেখেছি, হ্যাঁ, 9খানা কিনে তবে অনেকগুলো দেখতে পেয়েছি। লুক আছে, এবং আপনার কেমন লেগেছে সেই? দারুণ জিতের আমি খুব ভক্ত, কারণ এই কারণে ভক্ত হয়েছিলাম আরো, বিশেষ করে আমরা একটা রিয়ালিটি শোতে আমরা পার্টিসিপেন্ট ছিলাম, আমি এবং আমার স্ত্রী। সেই রিয়ালিটি শোর অ্যাঙ্কার ছিলেন জিৎ। সেই রিয়ালিটি শোটার নাম ছিল স্মার্ট জোরি, স্টার জলসায় হতো। তো তখন থেকে জিতের সাথে আমাদের একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ঘনিষ্ঠতা মানে ওর বাড়িতে কোনোদিন যায়নি বা ও আমার বাড়িতে কোনোদিন আসেনি, ওই আর কি হাই হ্যালোর ঘনিষ্ঠতাটা একটু বেড়েছিল আর কি। তো সেই জায়গা থেকে বলতে গেলে ওকে আমরা বেশ ভালোই বাসি, মানে ওকে আমার খুব পছন্দ হয়। আমার মনে হয় ওরা একটা ফোকাস আছে জীবনে, এবং ও কি করতে চায় কি করতে চায় না সে সম্পর্কে খুব ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। তো সেটা আমার খুব ভালো লাগে। কেমন লাগছে জিদ্দাকে আপনার যখন গানটা চলছে? এই গানটা তো ভীষণই ভালো। তো এবং গানটা যেভাবে পিকচারাইজ, যেভাবে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় কিংবা টেলিভিশনে দেখছি, সেখানে তো দারুণ লাগছে, অসাধারণ লাগছে। ছবিটা রিলিজ হোক, আমার মনে হয় গানটা আরেকটু বড় জায়গা পাবে বলে আমার ধারণা। এই গানটা থেকে যাওয়ার গান, এই গানটা শান্তনুদা এমন সুর করেছেন এবং সুব্রত এমন লিখেছেন যে এই গানটা মানে আমি না গাইলেও, যে কেউ গাইলেও এই গানটা থেকে যেত। এটা থেকে যাওয়ার গান। আমরা যাবো দেশ আপনার গলায় শুনতে চাই। হ্যাঁ, এটা একটু আমার লিরিকটা বের করতে হবে, যদিও মুখস্থ করে নেওয়া উচিত, আমি করে উঠতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। নামব মুক্তিযুদ্ধে মোরা জোট বেঁধে, তো আজি স্বাধীনতার জন্য শত ঝুঁকি নিতেও রাজি। বাধা আসলে আসবে, তবু ছাড়বো না কেউ আশা,
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছে ইনকিলাবের ভাষা, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ, তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। একেবারেই অনবদ্য। আমাদের আড্ডার প্রায় শেষ মুখে আপনি অডিয়েন্সকে কি বলতে চান? আহ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবি নন্দী মুভিজের ছবি, এবং জিৎ অসাধারণ একটি চরিত্র অভিনয় করছেন। একটি একটি আমাদের খুব চেনা চরিত্র, যে চরিত্রটাকে আমরা যে চরিত্রগুলির এখন এই সময়ে খুব প্রয়োজন বলে আমার মনে হয়, যাদের যে সমস্ত মানুষের এখন আর খুঁজে পাওয়া যায় না, এরকম কোন চরিত্রে একটি অভিনয় করছেন। তো আপনারা সিনেমাটা দেখতে আসুন। এই ছবির সঙ্গীত দিয়েছেন শান্তনু মৈত্র, অসাধারণ সঙ্গীত করেছেন। সুব্রত বারিশওয়ালা লিখেছেন পথিকৃৎ বসুর ছবি। আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটি দেখুন এবং এর গান শুনুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের পাশে থাকার থ্যাংক ইউ জন্য। সো মাচ। আপনার ভালো থাকবেন। থ্যাংক ইউ।